বৃন্দাবন জঙ্গলে বোবা টুনটুন তার সৎমায়ের সাথে বাস করত। টুনটুন কথা বলতে না পারায় তার সৎমা আর সৎ বোন তাকে অনেক অত্যাচার করত। তো বন্ধুরা চলো এবার আমরা মূল গল্প থেকে ঘুরে আসি। কি রে হতচ্ছাড়ি, সেই সকাল থেকে তো খুন্তি নেড়েই চলছিস, রান্নাটা কি শেষ হবে নাকি আজ আমাদের না খাইয়েই রাখবি ভেবেছিস? আমি ঘরে গেলাম, আমার মেয়েটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসিস, বুঝেছিস? এরপর টুনি চলে যায় আর টুনটুন কোনো কথা বলতে না পারায় নীরবে চোখের জল ফেলেই যায় আর মুন্নি ও টুকিকে খেতে দেয়। দিলি তো আমাদের খাওয়া আজকে দেরি করে, যা আজ তোর কোনো খাবার নেই, রান্নাঘরের সব বাসনগুলো পরিষ্কার করে নে। মায়ের মুখে এমন কথা শুনে টুনটুন ভীষণ কষ্ট পায় আর পেটে ক্ষুধা নিয়ে চোখের জল ফেলতে থাকে। সে তো কথা বলতে পারতো না, তাই নিজের কষ্টটা কাউকে বলতেও পারতো না। আপন মনে নিজেই নিজের সাথে কথা বলতো। তুমি আমার মাকে কেন নিয়ে গিয়েছো? আমার কাছ থেকে কেন নিলে? আর আমাকে কেনই বা কথা বলার ক্ষমতাটা দাওনি? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি তো কাউকে আমার মনের কথাগুলো বলতে পারি না। আর যদি আমার নিজের মেয়ে বেঁচে থাকতো তাহলে কি আমাকে না খাইয়ে রাখতে পারতো? টুনটুন এসব মনে মনে বলতে থাকে আর কাঁদতে থাকে। সে যে শান্তিতে একটু কান্না করবে তার কাছে সেই সময়টা কোথায়? তাকে সেই সময়ও অনেক কাজ করতে হতো। এইদিকে মুন্নি, কি রে মুখপুরি, কোথায় গেলি রে তুই? এদিকে আয় তো, এই বোবা মেয়েটার পাল্লায় পড়ে আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এই টুনটুন, এদিকে আয়। মুন্নি ডাক শুনে টুনটুন দৌড়ে আসে। এরপর মুন্নি টুনটুনকে বলে, কিরে, মুখের সাথে সাথে কানেরও মাথা খেয়েছিস নাকি? কানে শুনতে পাস না? কথা তো বলতেই পারিস না, বোবা কোথাকার। শোন, আজ কিছু মেহমান আসবে টুকির জন্মদিন উপলক্ষে। তুই পুরো বাড়ি ধুয়ে মুছে একদম সাজিয়ে রাখবি, কোনো কাজে একদম ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না। যদি করিস তো তোর কপালে খারাপ আছে বলে দিলাম। মুন্নির কথা শুনে নীরবে টুনটুন সেখান থেকে চলে যায়। এরপর বাড়ির বাইরে একটি আম গাছের নিচে গিয়ে বসে পড়ে আর মনে মনে বলতে থাকে, কদিন আগেও তো আমার জন্মদিন গিয়েছিল, কই তখন তো আয়োজন করা হয়নি, আমাকে এক চামচ পায়েসও খাওয়ানো হয়নি। ও এখন নিজের মেয়ে তো, তাই এত আয়োজন। সব বুঝি আমি ছোট একটা মেয়ে হয়ে এত কাজ কি করে করব? আমার আর ভালো লাগে না। এখানে বসে থাকলে তো আমার ছোট মা আবার চিৎকার শুরু করে দেবে। সারাদিন আমাকে দিয়ে শুধু কাজ করিয়ে নেয়, একটু খাবারও দেয় না, একটু খেতেও দেয় না। মা, ও মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছো মা? আমার যে আর ভালো লাগে না, আমার খুব কষ্ট মা। এরপর টুনটুন কান্নাকাটি করে গাছের নিচ থেকে উঠে পড়ে আর রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে। সে পায়েস রান্না করতে গিয়ে হঠাৎ করে পায়েসটা পুড়িয়ে ফেলে। তখনই সেখানে মুন্নি চলে আসে। হায় হায় রে, এ কি অলক্ষণে কাণ্ড ঘটালি রে টুনটুন? মুখপুরি, তুই আমার জীবনটাকে শেষ করে দিবি? আমার মেয়ের শুভ দিনে কি অশুভ কাণ্ড ঘটালি তুই? তুই ইচ্ছে করে এমনটা করেছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো। তুই ইচ্ছে করে এমনটা করেছিস তাই না, যাতে করে আমার মেয়ের ক্ষতি হয়ে যায়? আমি বুঝবো না ভেবেছিস? আমি সব বুঝে গেছি, অপয়া মুখপুরি অলক্ষণে মেয়ে কোথাকার। এই বলে মুন্নি টুনটুনকে খুব মারতে থাকে। এক পর্যায়ে চুলা থেকে একটা আগুনওয়ালা লাঠি টুনটুনের গায়ে লাগিয়ে দেয় আর টুনির গালের এক অংশ পুড়ে যায়। আর ঠিক তখনই মেহমানরা চলে আসে। তারপর মুন্নি টুনটুনকে ছেড়ে দিয়ে মেহমানের কাছে যায়। তারপর টুনটুন কাঁদতে কাঁদতে বাড়ির পিছনে সেই আম গাছটার নিচে গিয়ে বসে আর কাঁদতে কাঁদতে সে মনে মনে ভাবে, মা, মা গো, মা কোথায় তুমি? মা কোথায় তুমি? আমার যে খুব কষ্ট হচ্ছে, আমাকেও তোমার কাছে নিয়ে যাও না মা। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না মা। মা, এই কষ্টটা তোমার লাগানো, আর দেখো ওরা আমাকে এই গাছের একটা আমও খেতে দেয় না। মা, আমার যে খুব কষ্ট মা, আমার যে খুব কষ্ট হয়, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও না মা। টুকি খুব কাঁদছিল, তার চোখের জল থামছিলই না। ঠিক তখনই আম গাছটি কথা বলে ওঠে, কাঁদিস না রে মা, কাঁদিস না, এই তো আমি তোর কাছে আছি। আমি জানি রে মা, তোর অনেক কষ্ট, তাই আমি তোর কষ্ট সহ্য করতে না পেরে চলে এলাম রে মা তোর কাছে। এবার চোখের জলটুকু মুছে ফেলতো রে মা।
তখন গাছটি জাদু দিয়ে টুনটুনের মুখের ক্ষত সারিয়ে তোলে। টুনটুন তার গালে হাত দিয়ে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, আমি জানি এই গাছে আমার মায়ের আত্মা এসেছে। আমার মা আমার সাথে কথা বলছে। মা, মা, আমার এতটাই দুর্ভাগ্য যে আমি তোমার সাথে কথা বলতে পারছি না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না মা, আমাকে ছেড়ে কোথাও যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না মা। পাগলি মেয়ে আমার, তুই আবার কেন কাঁদছিস? হ্যাঁ, দাঁড়া, আমি তোকে এই গাছ থেকে একটা ফল দিচ্ছি। এই ফলটা তুই খেয়ে নে, আর আমি এই গাছের মধ্যেই আসবো। আমি তো আর তোর সামনে আসতে পারবো না, আমি এই গাছে এসে তোর সাথে কথা বলবো। এরপর টুনটুন চোখের জল মুছে মাটিতে পড়ে থাকা আমটি নেয় আর আমটি খেতে থাকে। তখনই ভেতর থেকে মুন্নি ডাকতে শুরু করে। ডাক শুনে টুনটুন তাড়াতাড়ি আম খেয়ে যেতে থাকে। মা, টুনটুন শোন, তোর যত কাজ থাকবে তুই সবই আমার ছায়াতলে আনবি। আমি করে দেব তোর সব কাজ। যা মা, যা। এরপর টুনটুন ভেতরে চলে যায় আর মুন্নি টুনটুনকে দেখে অবাক হয়ে যায়। হ্যাঁ রে টুনটুন, তোর গালের ক্ষতটা কোথায় গেছে রে? একটু আগেই না ছিল। টুনটুন কথা বলতে না পারায় ও চুপচাপ থাকে। এরপর মুন্নি বলে, থাক, বাদ দে, তুই তো আবার কথাও বলতে পারিস না। যত সব, যা তো সব টেবিলগুলো মুছে ফেল, আর বেঁচে যাওয়া খাবারগুলো আছে না, সেগুলো খেয়ে নে। টুনটুন নিচু হয়ে সব থালা বাসন নিয়ে আম গাছের ছায়ায় যায় আর চোখের পলকে আম গাছ জাদু করে সব পরিষ্কার করে দেয়। টুনটুন দৌড়ে থালা বাসনগুলো ঘরে নিয়ে যায়। তুই এত তাড়াতাড়ি এত কাজ কি করে করলি? হ্যাঁ, তুই কি জাদু জানিস নাকি? এত তাড়াতাড়ি তো এতগুলো বাসন পরিষ্কার করা সম্ভব না। কাজ যখন করেই ফেলেছিস সেটা তোর ব্যাপার। যাকগে, যা তো টুনটুন, সব সবজিগুলো কেটে রান্না করে নে তো। আর টুনটুন সব সবজি নিয়ে গাছের কাছে যায়। মুন্নির সন্দেহ হওয়াতে সে টুনটুনের পিছু নেয় আর টুনটুনের সব কাজকর্ম দেখতে থাকে। টুনটুন গাছের নিচে যাওয়াতেই গাছ সব কাজ করে দেয়। তখন মুন্নি বলে ওঠে, হায় হায় রে, তুই কালো জাদু করেছিস এখানে বসে। এই গাছটা তোর মায়ের হাতে লাগানো, তাই না? এই গাছটা আমি আজই কেটে ফেলবো। এরপর মুন্নি কাঠুরিয়াকে ডেকে আনে আর টুনটুন গাছটাকে ধরেই থাকে, কিন্তু মুন্নি কিছুই মানে না। সে গাছটাকে কেটে ফেলে। এরপর, এই নে দিদি, তোর মায়ের কাছে শেষ ফলটা তুই খেয়ে নে। এরপর টুনটুন ফলটি নিয়ে খেতে থাকে। ফল খেয়ে টুকি বলে, কি সুন্দর সুস্বাদু মিষ্টি আম, ফলটা তো খেতে খুব মজা। টুকি যখন আমটি খাচ্ছিল তখনই হঠাৎ করে টুনটুন কথা বলে ওঠে, গাছটা যদি না কাটতে তাহলে তোমরা প্রতিদিন সুস্বাদু আম খেতে পারতে। টুকি, তুইও সুস্বাদু আম খেতে পারতি। কি, আমি কথা বলতে পারছি? টুকি, দেখ দেখ, আমি কথা বলতে পারছি। কিরে টুকি, তুই কথা বলছিস না কেন? আর তোরা দুজন দেখতে এমন কালো হয়ে গেলি কেন রে? তার মানে তোরা দুজনকে নিজেদের পাপের শাস্তি পেয়েছিস। আর যদি তোরা অন্যায় না করতে তাহলে এই অবস্থা হতো না। আমি কথা বলতে পারছি আর তোরা দুজন আমকে কথা বলতে পারছিস না। বেশ হয়েছে, ভালো হয়েছে, কালো হয়েছিস তোরা। ওই গাছের আম খাওয়ার কারণে ওরা দুজন কালো হয়ে যায় আর তারা দুজন টুনটুনের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। এরপর টুনটুন নিজের মা ও বোনের মতো তাদের সেবা যত্ন করতে থাকে আর তাদের ক্ষমা করে দেয়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ধিনা ধিনাক ধিনা, টুনির হলো দুই ছানা, দুষ্ট মিষ্টি চাঁদটানা, ধিনাক ধিনা ধিনাক ধিনা। কিরে টুনি, তোর ছানাদের কি খবর? সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি, সবই ঠিক আছে, কিন্তু ছানাগুলো যা দুষ্ট হয়েছে না, তাই সব সময় চিন্তায় থাকি কখন যে কি করে বসে। তা বাচ্চাদের সামলে রাখিস, বুঝলি? আগের বার তো বিড়ালের পেটে যেতে যেতে বেঁচে গেছে। তা যা বলেছ দিদি, সত্যি আমার কপাল ভালোই গো, তাই বাচ্চাকে ফিরে পেয়েছি। তবে এখন যাই রে টুনি, সাবধানে থাকিস কেমন? পরে আবার আসবে এখন। দিদি তো চলে গেল, আমিও বরং যাই, গিয়ে ছানাদের খাবার জোগাড় করে আনি। বাচ্চারা, তোমরা সাবধানে থেকো কিন্তু, দিনকাল ভালো নয়, তাই সাবধানে থেকো তোমরা। এই বলে টুনি খাবার খুঁজতে বেরিয়ে পড়ে।
তোর? এভাবে চুপচাপ বসে থাকা যায় নাকি? এই খুকি শোন, চল আমরা খেলা করি। মা তো নেই, আর মা ফিরতে তো অনেক দেরি আছে, তাই এই ফাঁকে একটু আমরা খেলা করে নিই, চল। এই বলে ছানারা খেলা করতে থাকে। আর কিছুক্ষণ পর টুনিও খাবার নিয়ে বাসায় ফিরে আসে। টুকি, খুকি, কোথায় তোরা? আমি তোদের জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি আয়, এবার খাবার খেয়ে নে তো দেখি। মা, ও মা, তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? মা, চলো মা, আমরা তিনজনে মিলে একসাথে বসে খাবার খাই। এরপর টুনি, টুকি, খুকি একসাথে বসে খাবার খায়। আর এভাবেই কয়েক মাস কেটে যায়। টুকি আর খুকিও অনেকটা বড় হয়ে গেছে, আর তারা দুজনই স্কুলেও ভর্তি হয়ে গেছে। মা, ও মা, কোথায় গেলে তুমি? আমাদের তাড়াতাড়ি খাবার দাও তো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। মা, ও মা, এই নিয়ে মা খাবার, তাড়াতাড়ি করে খেয়ে নে তো দেখি, আমাকেও আবার কাজ খুঁজতে যেতে হবে। এরপর টুকি আর খুকি স্কুলে চলে যায়। এভাবে সুখে মামের দিন কাটছিল। একদিন হঠাৎ সেই জঙ্গলে এক তান্ত্রিক ঈগল আসে, আর বন থেকে কিছু পাখির ছানাকে ধরে নিয়ে যায়। কিন্তু সেই ছানাদের সে খায় না, কোথাও একটা বন্দি করে রাখে। টুনি, ও টুনি, তোমার ছানারা কোথায় গো? আমাদের ছানারা কি তোমাদের বাসায় এসেছে? না তো দিদি, আমার ছানারা তো বাড়িতেই আছে। কেন দিদি, তোমার ছানাদের কি হয়েছে? মাসি, মাসি, ও মাসি, শালুরা কি তবে বাড়ি ফেরেনি? আমাদের সাথে তো শালু, কুহু, কুকু, বান্টি, বাবলি এদের দেখাই হয়নি, কারণ আমরা তো আজ খেলতেই যাইনি। ও মা, সে কি কথা? তাহলে আমাদের ছানারা কোথায় গেল? ওদের কি কেউ তবে খেয়ে ফেলেছে? এরপর থেকে বনের সবাই খুব ভয়ে ভয়ে থাকতো। একদিন টুকি আর খুকি স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। হঠাৎই তাদের সামনে এক বিশাল তান্ত্রিক ঈগল চলে আসে। এই দেখে খুকি ভীষণ ভয় পায়। দিদি, এই দিদি, আমার যে ভীষণ ভয় করছে রে, এই ঈগলটা কি আবার আমাদের খেয়ে ফেলবে? ভয় পাস না বোন। এই ঈগল, তুমি কেন আমাদের পথ আটকিয়েছো? হ্যাঁ, আমাদের যেতে দাও বলছি। যেতে দেব? যেতে দেওয়ার জন্য কি তোদের পথ আটকিয়েছি? হ্যাঁ, আমি তোদের বাকি 5 বন্ধুদের আটকে রেখেছি। আমি আজ তোদের দুজনকে নিয়ে যেতে পারলেই 7 জন পূর্ণ হবে, আর ওই 7 জনকে বলি দিয়ে আমি অমর হব, চির অমর। এই বলে ঈগল টুকি আর খুকিকে নিয়ে চলে যায়। আর এর আগের 5 ছানাকে যেই গাছে আটকে রেখেছিল, তাদের দুজনকেও সেখানে আটকে রাখে। এদিকে বেলা গড়িয়ে সন্ধে হয়ে এলো। হায় ঈশ্বর, এ কোন সর্বনাশ হলো আমার! তবে কি বাকি পাখিদের ছানার মতো আমার ছানারাও হারিয়ে গেল? এখন আমি কি করব? একদিন এক কালু কাক বনের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎই সে কান্নার শব্দ শুনতে পায়, আর সেই কান্নার শব্দ অনুসরণ করে একটা গাছের কাছে পৌঁছায়। সেখানে গিয়ে তো সে ভীষণ অবাক হয়ে যায়। এখানে এই পাখির ছানাগুলো এভাবে কাঁদছে কেন? দেখি তো গিয়ে। ও মা গো, এটা নিশ্চয়ই কোনো ভূতের কাণ্ড। ভূত, ভূত, পালাও, পালাও। এমন বলে কালু কাক ভয়ে সেখান থেকে চলে যায়। আর হঠাৎই তার টুনির সাথে দেখা হয়। আর টুনি কি হয়েছে জানতে চাইলে কালু কাক তাকে সব কথা বলে। কি কথা কালু দাদা, আমার মেয়ে দুটো তো হারিয়ে গেছে, দেখি তো গিয়ে ওখানে আমার মেয়েদের খুঁজে পাই কিনা। এরপর পরের দিন সকালে টুনি সে গাছের কাছে যায়, আর সেখানে গিয়ে দেখে সেখানে তার 2 ছানার মাথা গাছে ঝুলে আছে। এসব দেখে টুনি কান্না করতে থাকে, আর তখনই সেখানে ঈগল চলে আসে। এই, কে তুই? এখানে আসার সাহস কি করে হলো তোর? হ্যাঁ, যা এখান থেকে, চলে যা বলছি। তুমি আমার ছানাদের কেন ধরে রেখেছো বলো তো? ওই যে ওখানে আমার ছানাদের মাথা, ছেড়ে দাও, আমার ছানাদের ছেড়ে দাও। না, আমি ওদের কিছুতেই ছাড়বো না। তুই এখান থেকে চলে যা, ভালো হবে না বলছি। আমি এখন স্নান করতে যাচ্ছি, এসে যেন তোকে এখানে দেখতে না পারি, বুঝেছিস? না হলে কিন্তু আমি তোকে মেরে ফেলবো।
এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। আর টুনি ভাবে সে যদি এখানে থাকে তাহলে ঈগল এসে তাকে মেরে ফেলবে, তখন সে আর তার ছানাদের বাঁচাতে পারবে না। এসব ভেবে টুনি কি করবে না করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। এরপর টুনি দিশেহারা হয়ে উল্লু প্যাঁচার কাছে আসে আর কাঁদতে কাঁদতে উল্লু প্যাঁচাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে উল্লু প্যাঁচা বলে, টুনি, তুই কাঁদিস না। এই ঈগল অমর হওয়ার জন্য তোদের ছানাদেরকে ধরে রেখেছে, আর সে এক পূর্ণতিথির জন্য অপেক্ষা করছে। আর কাল রাতের প্রথম প্রহরেই সেই পূর্ণতিথি, আর তখনই কিন্তু ওই ছানাদের শয়তান ঈগল বলি দেবে, আর তারপরেই সে চির অমর হবে। সাধু বাবা, ওই শয়তান ঈগলকে কি কোনো রকম মারার উপায় নেই? আছে, আছে একটা উপায়। ওই বনের দক্ষিণ পাশে শুধু একটাই তুলসীর গাছ আছে, আর সেই তুলসীর গাছের গোড়ায় আছে একটা পুতুল, আর ওই পুতুলের মধ্যেই ওই শয়তান ঈগলের প্রাণভোমরা লুকিয়ে রেখেছে। আর ওই প্রাণভোমরাকে ধ্বংস করতে পারলেই ঈগলের বিনাশ হবে, আর ওই সাতছানাও মুক্তি পাবে। কিন্তু একটা কথা, এই কাজটা কিন্তু তোকে প্রথম প্রহরের আগেই করতে হবে, বুঝলি? এরপর টুনি প্যাঁচার কথা মতো দক্ষিণের জঙ্গলে গিয়ে তুলসী গাছ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতেই অনেকটা সময় চলে যায় আর সকাল থেকে সন্ধ্যা হয়। এরপর টুনি তুলসীর গাছের নিচে ঈগলের প্রাণভোমরাটা নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে সেই গাছের কাছে যায় আর দেখে ঈগল ছানাদের গাছ থেকে নামিয়ে বলি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। অমনি টুনি তার প্রাণভোমরাকে নষ্ট করে দেয়, আর সাথে সাথে শয়তান ঈগল ভস্ম হয়ে যায় আর সব ছানারাই মুক্তি পেয়ে যায়। মা, মা, আমরা ঠিক হয়ে গেছি মা। আর ততক্ষণের মধ্যে বাকি পাখিরাও সেখানে চলে আসে। টুনি, তুমি সত্যি অনেক ভালো আর অনেক সাহসী। আজ তোমার জন্যই আমরা আমাদের ছানাদের ফিরে পেলাম। এরপর সবাই সবার ছানাদের নিয়ে বাড়িতে চলে যায়। এই জঙ্গলটা দেখতে পাচ্ছ, সেটা হলো রূপসাপুর জঙ্গল। এই জঙ্গলের ঠিক মাঝখানে আছে এক বিরাট বড় বট গাছ, যে গাছকে দেখে কিনা যে কেউই থমকে দাঁড়াতো। টোনা, আমরা তো এখানে নতুন এসেছি গো। এখানকার পাখিরা যে কেমন তা তো আমরা কোনো কিছুই জানি না। তার উপর আবার পুরো জঙ্গল মিলে শুধু এই একটা গাছই আছে, যেখানে কারো বাসা নেই। একটা নয় গো, দুটো গাছ। তুমি দেখো, সামনের গাছটাও যে ফাঁকা। তবে ওই গাছটাতে বাড়ি করার মতো কেন জানি না কোনো ইচ্ছে শক্তি আমার হচ্ছে না। চলো গো, আমরা দুজনে মিলে এই গাছটাতে একটা বাসা বানিয়ে নেই, কেমন? টোনা, সন্ধ্যা তো নেমেই গেল, আমার বড্ড ক্ষুধা পেয়েছে গো। এবার আমি খাবার কোথায় পাবো? আমরা তো এই জঙ্গলে নতুন এসেছি বলো, চলো আমরা গিয়ে সবার সঙ্গে পরিচিত হয়ে আসি। তখন দেখবে কেউ না কেউ আমাদেরকে নিশ্চয়ই কিছু খেতে দেবে, আর তাহলে আজকে রাতটা আমাদের কেটে যাবে গো। তাহলে আর দেরি কেন, চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। তারা দুজনে মিলে সুখী পায়রার বাড়িতে আসে। তোমরা দুজন বোধহয় এই জঙ্গলে নতুন? হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা আজকেই এই জঙ্গলে এসেছি। যাক, ভালোই হয়েছে। তবে তোমরা বেশিক্ষণ বাইরে থেকো না, কেমন? এই জঙ্গলে এক এক রাতে এক এক রকমের অভিশাপ নেমে আসে। কেন গো দিদি, এখানে আবার কি হয়? ছাড়ো ওসব কথা, এখানে থাকতে থাকো, তাহলে সবটা এমনিতেই বুঝতে পারবে। যাকে, তোমরা যখন আমার বাড়িতে নতুন এসেছো তখন কিছু খেয়ে যাও, কেমন? খাবারের কথা শুনে টোনা আর টুনি না করে না। এরপর সুখী পায়রা ওদেরকে খাবার খেতে দেয়, আর তারা দুজন খাবার খেয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। তারা দুজন বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে মাঝরাত হয়ে আসে, আর কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। হঠাৎ এমন কান্নার আওয়াজ শুনে ওদের ঘুম ভেঙে যায়। এই কি, এত রাতে আবার কে কান্না করছে? আমি কি একবার জানালাটা খুলে দেখবো? মনে তো হচ্ছে কোনো মেয়ে পাখি কান্না করছে। না না, জানালাটা একবার খুলেই দেখি। কি, আবার আমি কি দেখছি? একটা চিংড়ি, তার পাশে আবার একটা মেয়ে। টুনি, এই টুনি, ওঠো ওঠো বলছি, মরার মতো ঘুমোচ্ছ? টোনার ডাক শুনে টুনি একদম চমকে ওঠে, আর টুনি গাছে ধরা চিংড়ি আর তার পাশে একটা মেয়েকে দেখে চমকে ওঠে। এ কি গো, এরা আবার কারা? ওরা ওভাবে কেনই বা বসে আছে গো? অত ভাবনার কোনো কিছু নেই, আমি বরং একবার বাইরে গিয়ে দেখে আসি ওই মেয়েটা কে,
আর কেনই বা ওভাবে বসে আছে? আরে আরে টোনা, তুমি কি পাগল হয়েছো নাকি? ও মেয়ে পাখি না হয়ে যদি আবার কোনো পেতনি হয় তখন কি হবে? কিন্তু টুনি, চুপ করো, কোনো কিন্তু নয়। আমরা বরং এখান থেকেই দেখি ওই মেয়েটা আসলে কি করে। টোনা আর টুনি জানালার কাছে বসে বড় চিংড়ি আর তার পাশে থাকা ওই মেয়েটাকে দেখতে থাকে। হঠাৎ করে সেই মেয়েটা আর বড় চিংড়ি উধাও হয়ে যায় আর গাছের আলো নিভে যায়। তা দেখে তো টোনা আর টুনি ভয়ে কাঁপতে থাকে। টোনা, ভূত ভূত! হ্যাঁ গো টুনি, হ্যাঁ, এটা আবার আমরা কোথায় চলে এলাম? টোনা, তুমি বরং জানালাটা লাগিয়ে দাও আর চলো আমরা ঘুমিয়ে পড়ি। সকাল হলে না হয় বাকিটা দেখা যাবে। ভয় পেয়ে ওরা দুজন জানালা লাগিয়ে দেয় আর তারা ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে আর সকাল হতেই সব পাখিরা নিজেদের কাজে লেগে পড়ে। তোমরা একটু শোনো না। কি হয়েছে? তাড়াতাড়ি করে বলো, আমাদের যে আবার অনেক কাজ পড়ে আছে। এরপর টোনা আর টুনি রাতের সব ঘটনা মিনুকে খুলে বলে। শোনো শোনো, তোমরা যা দেখেছো তা ভুলে যাও আর রাতের বেলা বের হওয়া বন্ধ করে দাও, তাহলেই আর কোনো সমস্যা হবে না। কিন্তু কিন্তু এসব কেন হচ্ছে? আমাদেরকে তো এটা একটু খুলে বলুন। এসব কথা বলার মতো আমার হাতে তেমন সময় নেই, আর কিছুদিন যাক, তখন দেখবে নিজেরাই সবটা বুঝতে পারবে। এ সমস্ত কথা বলে মিনু নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে টোনা আর টুনিও নিজের বাড়িতে ফিরে আসে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনির ভাই রকি আর তার বউ আসে টুনির বাড়িতে বেড়াতে। কিরে, তোরা দুজন আবার হঠাৎ করে এখানে এলি যে? দিদি, তুই তো নতুন বাড়ি বানিয়েছিস, তাই ভাবলাম তোর বাড়ি থেকে একবার বেরিয়ে যাই। তার উপর তোর আর জামাইবাবুর সাথে তো অনেক দিন হলে দেখা হয় না, তাই ভাবলাম একবার দেখা করে আসি। যাক বাবা, তাহলে তো আমার জন্য অনেক ভালোই হলো। রাত তো হয়ে এসেছে, চল আমি তোদেরকে খেতে দেই, কেমন? টুনি ওদেরকে খাবার খেতে দেয়। খাবার দাবার খাওয়া শেষ করে সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। এদিকে মাঝরাতে রেনুর ঘুম ভেঙে যায় আর অমনি সে বাহিরে তাকায়। ও মা, কত বড় একটা চিংড়ি মাছ! সে কতদিন হলো চিংড়ি মাছের মালাইকারি খাই না। আমি বরং যাই আর গিয়ে চিংড়িটা টপ করে নিয়ে আসি। কিন্তু এভাবে কাউকে কোনো কিছু না বলে কি চিংড়িটা আনা ঠিক হবে? ধুর বাবা, সবাই তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে, ঘুমাক। আমি বরং রাতে চিংড়িটা এনে সকাল হতে সবাইকে সবটা বলে দেব। রেনু গুটি গুটি পায়ে দরজা খুলে আর গাছে ধরা চিংড়ির কাছে যায়। যেমনি সে চিংড়ি মাছটা ধরে অমনি রেনু চটকে মাটিতে পড়ে যায়। এরপর সে চিৎকার করতে থাকে। রেনু মাটি থেকে ওঠার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে কিছুতেই সফল হয়ে ওঠে না। গাছের শিকড়টা যেন তাকে আটকে রাখে। রেনুর চিৎকার শুনে টোনাটুনি আর রকির ঘুম ভেঙে যায়। এরপর তারা বাহিরে চলে আসে। জঙ্গলের অন্যান্য পাখিরাও সেখানে চলে আসে। এই রেনু, এই তোর কি হয়েছে? তুই এমন কেন করছিস? রেনু, তোরা বুঝি জানিস না আমি কেন এমন করছি? আমি তো আমার প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছি। সেদিন আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমাকে কেউ বাঁচতে দেয়নি, কেউ না। কি হয়েছিল তোমার সাথে? বলো আমাদের, বলো কি তুমি? আমি হলাম মুন্নি, আমি এই জঙ্গলে বাস করতাম আর আমি রাজু টোনাকে খুব ভালোবাসতাম। কিন্তু এই জঙ্গলের কেউই আমাকে মেনে নেয়নি, সবাই আমাদেরকে পিটিয়ে মেরে ফেলেছিল আর এই গাছের তলায় আমাকে পুঁতে রেখেছিল। রাজু তো স্বর্গে চলে গেছে, কিন্তু আমি তো প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছাই হচ্ছি। তাই তো আমি আবারও ফিরে এসেছি। এবার আমি সবাইকে ধ্বংস করে দেব। আমরা যে তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, তার জন্য হাত জোর করে তোর কাছে ক্ষমা চাইছি। তুই দয়া করে আমাদেরকে ক্ষমা করে দে রে মা। ক্ষমা হচ্ছে মহৎ গুণ বোন, তাই কেউ ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়। সত্যি তোমার সঙ্গে অনেক অন্যায় হয়েছে, কিন্তু তুমি দয়া করে সবাইকে ক্ষমা করে দাও আর স্বর্গে গিয়ে তুমি তোমার প্রিয় মানুষটির সঙ্গে বসবাস করো, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস, তবে আজকে আমি তোদেরকে মুক্ত করে দিলাম। আর হ্যাঁ, তোরা সবাই মিলে গাছে ধরা চিংড়িতে আগুন লাগিয়ে দে, তবেই যে আমি মুক্ত হতে পারবো। এরপর সবাই আত্মাটির কথা মতো চিংড়িতে আগুন লাগিয়ে দেয় আর তখনই আত্মা সেখান থেকে চলে যায়।
এরপর থেকে সবাই ভয়হীনভাবে জীবনযাপন করতে শুরু করে।